প্রিয় শ্রোতা সবাইকে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশের প্রথম কমিউনিটি বেতার রেডিও পদ্মা 99.2 FM এ। ঘড়িতে সময় বলছে 8টা বেজে গিয়েছে এবং রবিবার রাত 8টা মানে কি কোনো না কোনো বিশেষ অনুষ্ঠান নিয়ে হাজির হব আমরা স্টুডিওতে। ঠিক তাই আজও আমরা কোনো বিরূপ করিনি, আমরা আজও উপস্থিত হয়ে গিয়েছি একটি বিশেষ অনুষ্ঠান নিয়ে। আজ আমাদের সাথে রয়েছে আর অনেক অতিথি এবং তাদের সাথে কথা হবে অনেক কিছু নিয়ে। যে বিষয়টি নিয়ে আজকে আমাদের অনুষ্ঠানটি সেটা হলো রেডিও প্রোগ্রাম অন উগ্রবাদী ও সহিংসতা ভুয়া সংবাদ প্রভাব। আমাদের অনুষ্ঠানটি আয়োজন করেছেন পিস কনসার্টিয়াম বাংলাদেশ, টিম সেভিয়ার্স ইউথ লিডার বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, সার্বিক সহযোগিতায় বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টা রূপান্তর। এবং আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছে আজকে আমরা কথা বলবো উগ্রবাদী সহিংসতা, ভুয়া নিউজ, ফেক নিউজ অর্থাৎ প্রোপাগান্ডা এইসব নিয়ে। এবং আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছে সরকার তানজিদ রহমান, সমাজবিজ্ঞান প্রভাষক, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। ইসলামিক স্যার, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও বেশ ভালো রয়েছি। এছাড়াও কিন্তু আমাদের সাথে আরো স্টুডিওতে উপস্থিত আছে মিম্মা। ধন্যবাদ। মিম্মার পরিচয়টা হলো, মিম্মা প্রথমত আমার ক্লাসমেট। তাছাড়াও কিন্তু মিম্মার একটা পরিচয় হলো যে মিম্মা কিন্তু এই প্রজেক্টে সে একজন ইউথ লিডার হিসাবে আছে, একজন ইউথ জয়নিং মেম্বার হিসাবে রয়েছে। আমরা যদি মিম্মার কাছ থেকে মিম্মার ছোট্ট পরিচয়টা একটু জেনে নিতাম। আমি মিম্মা, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগের ছাত্রী। এই যে পিস কনসোর্টিয়াম থেকে যে এই যে ইউথদের একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে, আমার মনে হয় এই উদ্যোগটা খুবই ভালো একটা উদ্যোগ। আমাদের ইউথদের অনেক কিছু জানা যায়, অনেক কিছু বোঝা যায়। আমরা ভবিষ্যতে কি করব, কোন ডিসিশন নিব, ইভেন আমরা বিভিন্ন চাকরির ক্ষেত্রে যেমন সাডেন প্রেজেন্টেশন দিতে গেলে আমরা অনেকে ইতস্ততা বোধ করি। এই যে এখানে কিন্তু প্রেজেন্টেশন স্কিলও বাড়ানো হয়, বিভিন্ন স্কিল বাড়ানো নিয়ে তারা মূলত কাজ করে। কিভাবে একজন ইউথকে তার সঠিক পথে আনা যায়, এইগুলো নিয়ে আমাদের ট্রেনিং দেওয়া হয়। আমি মনে করি রূপান্তরের এই প্রজেক্টটা খুবই ভালো একটা উদ্যোগ। আর আমি এই প্রজেক্টটা রান করাচ্ছি, আমার টিমের নাম হচ্ছে টিম সেভিয়ার্স। ধন্যবাদ মিম্মাকে, অসংখ্য ধন্যবাদ। আমরা জানলাম টিম সেভিয়ার্স কিন্তু আসলে আমাদের এই আয়োজনগুলো আয়োজিত করছে এবং তারা কিন্তু সর্বভাবে আমাদেরকে সহযোগিতা করছে। এছাড়াও যারা আমাদের সাথে যুক্ত আছেন এই মুহূর্তে, স্যারের কাছে যদি কোনো কোশ্চেন থাকে এবং তাছাড়াও যদি আপনার এই ভুয়া সংবাদ বা প্রোপাগান্ডা নিয়ে যদি কোনো কথা বলার থাকে, অবশ্যই আপনি জানিয়ে দিতে পারেন আমাদের ফেসবুক লাইভে। আপনি চলে যেতে পারেন আমাদের পেজে এবং পেয়ে যাবেন একটি চমৎকার ফেসবুক লাইভ, যেখানে আপনাদেরকে দেখতেও পাবেন শোনার পাশাপাশি। সেখানে কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন আপনার মনের কথাগুলো এবং আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই। প্রথমে স্যারের কাছে চলে যেতে চাই। ধন্যবাদ স্যার আমাদের এখানে প্রথমত আসার জন্য, আমাদেরকে আপনি মূল্যবান সময় দেওয়ার জন্য। স্যার, ভুয়া খবর বলতে আমরা আসলে কি বুঝি? আজকে তো ভুয়া খবর নিয়ে কথা হচ্ছে বা প্রোপাগান্ডা নিয়ে, এটা তো আমাদের এই যুগে অনেক বেশি দেখা যায়। তো ভুয়া খবর যদি বলতে কি বুঝি যদি প্রশ্ন করি, তাহলে এটা উত্তর কীরকম হতে পারে? ধন্যবাদ। ভুয়া খবর, ফেক নিউজ অথবা প্রোপাগান্ডা, আমরা যেটাই বলি না কেন, সিমিলারলি আমরা সব একটা জিনিসকে মেনশন করি, সেটা হচ্ছে কোনো অসত্য তথ্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোনো নির্দিষ্ট উদ্দেশ্য হাসিল করার জন্য যে আমরা তথ্যটা প্রচার করে থাকি। এবং এই প্রচারটার বর্তমান সময় সবচেয়ে বেশি হয় প্রিন্ট মিডিয়া, ফেসবুক এবং অনলাইন যে প্ল্যাটফর্মগুলো রয়েছে। এই যে মিথ্যা তথ্যটা আমাদের কাছে আসছে, যেটা অ্যাকচুয়ালি অসত্য, এটাকে আমরা ফেক নিউজ বলে থাকতেছি। একদম ঠিক। আসলে অসত্য জিনিসটা কিন্তু আসলে অনেকটা ভারী একটা শব্দ। আমরা কিন্তু কোনটা সত্য কোনটা অসত্য এটা বুঝতে পারি না অনেক সময়। আমরা অনেক সময় এই জায়গাতে গিয়ে নার্ভাস হয়ে যায়। আমরা এই যেটা বললাম অনলাইন মাধ্যম, আমার মনে হয় এখন অনলাইন মাধ্যমই সব থেকে বড় একটা মাধ্যম যেখানে ভুয়া খবরগুলো আমরা ছড়িয়ে যায়। আগে ছিল যে হ্যাঁ, পেপার ছিল একটা মাত্র মাধ্যম, তাছাড়া মানুষের মুখে মুখে রটে যেত এরকম। কিন্তু এখন কিন্তু অনলাইন মাধ্যমে এবং বিভিন্ন জায়গাতে বিভিন্ন মানুষ পেজ খুলে বিভিন্ন সোশ্যাল মাধ্যমে, হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে ফেসবুক থেকে শুরু করে যত রকমের শেয়ারিং সাইটগুলো আছে, সেখানে বিভিন্ন আপনাকে লিফলেটের মতো সব কিছু দিয়ে বা টেমপ্লেটগুলো ব্যবহার করে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। এবং এই জায়গাটাতেই কিন্তু দেখা যায় যে ভুয়া খবরগুলো বেশি ছড়িয়ে যায়, মানুষের ক্ষতি সাধনের জন্য হোক বা সেটা মজা নেওয়ার জন্যই হোক। আমরা কিন্তু আসলে মজার ছড়ে কিন্তু অনেক নিউজ দিয়ে ফেলি, যে নিউজগুলো আসলে আমরা পরবর্তীতে আফসোস করি বা পরবর্তীতে একটা বড় সহিংসতার কারণ হয়ে দাঁড়ায় বা পরবর্তীতে বড় রকমের একটা ঝামেলার সৃষ্টি হয়। যেমন রিসেন্টলি ফেসবুকেও কিন্তু অনেকগুলো খবর আমরা দেখতে পাই যে জিনিসগুলোর জন্য কিন্তু বড় বড় ঘটনা ঘটে। যেমন আমি যদি বলি স্যার, একটা নিউজ হয়তো আপনিও দেখেছেন যে কোক বানানো নিয়ে একটা নিউজ ছিল যে বালতি থেকে ঢেলে ঢেলে কোকের বোতল ঢালছে। প্রথমে কিন্তু গোটা বাংলাদেশে কিন্তু এরকম হয়ে যায় যে এটা বাংলাদেশেরও কোনো একটা জায়গায় হচ্ছে যে কোক খাবো না বা এরকম। কোক যদিও অনেকটা এই জিনিসটা নিয়ে অন্য একটা দিকে চলে যাচ্ছে, বয়কট করা। তবে এটা নিয়ে সবাই অনেক কথা বলছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেল সেটা পাকিস্তানের একটা
নিউজ বা পাকিস্তানে বা অন্য কোনো একটা দেশে যেটা করা হচ্ছে এটা আসলে বাংলাদেশ না। হয়তোবা এখানে অন্যভাবে তৈরি করা হয় সেটা আমাদের জানা নাই, তবে ওই ভিডিওটা ছিল মূলত অন্য দেশের, কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু এটা নিয়ে খুব লেখালেখি চললো, অনেক কিছু হলো। আমি আপনাকে রিসেন্ট দুইটা নিউজ বলি তাহলে। অবশ্যই। একটা হচ্ছে 3 ফেব্রুয়ারি 2022 ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সি থেকে নিউজ প্রকাশিত হয়। এটা হচ্ছে সৌদি আরবের নিয়ে, যে সৌদি আরবের যে পতাকা, সেই পতাকার যে কালেমা ছিল সেটা উঠাই দেওয়া হচ্ছে। এবং সারপ্রাইজিংলি এটা নিয়ে বাংলাদেশে অনেক হইচই হয়, যেটা সম্পূর্ণ ছিল ভুয়া নিউজ। এবং পরবর্তীতে জানা যায় যে সৌদি আরবের জনগণ এবং গভর্নমেন্ট তারা কিছুই জানে না। এবং আরও রিসেন্ট যদি বলি, বিগত 7 দিনের নিউজ, বাংলাদেশে একটা নিউজ খুব প্রচলন হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের বেশ কিছু টাকা আবারও হচ্ছে সাইবারের মাধ্যমে তুলে নেওয়া হয়েছে। কিন্তু গত 3-4 দিন আগে বাংলাদেশ গভর্নমেন্ট থেকে আর কি সেটা সম্পূর্ণ ডিনাই করা হয়েছে। এই যে ফেক নিউজ, এটাকে বলা হচ্ছে ফেক নিউজ। অসত্য একটা নিউজকে সত্য বলে আমরা মনে ধারণ করে ফেলতেছি। একদম, আসলে মনে আমরা ধারণ করে ফেলি যে হ্যাঁ এটা বলেছে তাহলে এটাই একটা বড় সত্যিকারের নিউজ। আমরা কিন্তু কোনো ফ্যাক্ট চেক, যে কথাটা আছে ফ্যাক্ট চেক, বা আমরা যে ওটাকে আবারও যে খতিয়ে দেখবো যে আসলে এটা কি ঠিক কিনা, বা কাউকে আমরা প্রশ্ন করব যে আচ্ছা এই খবরটা পেলাম এটা কি ঠিক, এরকম কিন্তু আমরা কখনোই করি না। আমরা উল্টা কি করি যে ঠিক আছে পেয়েছি, সাথে সাথে সবার আগে কে দিতে পারলো আমার টাইম লাইনে, আমি দিতে পারলাম, আমি হিরো হয়ে গেলাম, বা আমার থেকে সবাই দেখা শুরু করলো। অনেকে তো আছে যে বিভিন্ন জায়গা থেকে ডাউনলোড করে নিয়ে নিজে আবার সেটা নতুন করে আপলোড করে সেটা নিয়ে অনেক কথাবার্তা বলে বা অনেক লেখালেখি করে। এই জিনিসটা কিন্তু দেখা যায় ফ্যাক্ট চেকিং একটা বড় ব্যাপার থাকে বর্তমান সময়ে। ফ্যাক্ট চেকিংটা যে ইয়তদের নিয়ে যে প্রোগ্রাম, সেই ঈদের নিয়ে যদি বলি, এদের সবার মধ্যে কিছুটা এখন হিরোইজম কাজ করে। এবং ফ্যাক্ট চেকিং যে বিষয়টা, এটা তাদের টোটালি কাজ করে না। এবং কাজ করে না বিধায় এই ফেক নিউজগুলো বর্তমানের সময় একদম মানে বাতাসে তড়িৎ গতিতে বৃদ্ধি পাচ্ছে। বুম বাংলাদেশ নামে একটা ছোট সাইট থেকে এক্সাম্পল দিই। 2020 সালে বাংলাদেশে যে মেজর অনলাইন পোর্টাল বলেন বা প্রিন্ট মিডিয়া বলেন, সেখানে এরা হচ্ছে ফেক নিউজ নিয়ে মেনলি কাজ করে। সেখানে তারা ফেক নিউজ পেয়েছিল মাত্র 23টা। 2021 সালে সেটা এসে বেড়ে যায় আবার 11টাতে, এবং দুঃখিত মাত্র বলে ফেলেছি, 2022 সালে এটা হয় যে 16টা। এবং সমকালের একটা নিউজ বলতেছে যে রিসেন্ট টাইমে এটা অতীত থেকে প্রায় 3 গুণ হারে বৃদ্ধি পাচ্ছে। যে ফেক নিউজ যেটা বৃদ্ধি পাচ্ছে এবং এটা আমরা হচ্ছে মেনে নিচ্ছি এবং সেটার পর আমাদের দৈনন্দিন জীবনে প্রভাব পড়তেছে, এটা ডেফিনেটলি একটা নেগেটিভ সাইড থাকবে সমাজের উপরে। আমার মনে হয় আসলে এটা একটা নেগেটিভ সাইড, আমাদের নেগেটিভ একটা ইম্প্যাক্ট ফেলে। আমি যদি একটু মিম্মার কাছে আসি, যে এই যে ফেক নিউজ, তোমার কি এখন এরকম কখনো হয়েছে যে যেটা তুমি ফেসবুকে দেখেছো বা অন্য কোনো মাধ্যমে দেখেছো, নিউজটা দেখে তোমার মনে হয়েছে যে আল্লাহ এটা তো আমার ফ্রেন্ডের সাথে শেয়ার করা উচিত বা কোনো কিছু, কিন্তু আমরা কখনো ফ্যাক্ট চেক করনি, বা এরকম কখনো এরকম ঘটনা ঘটছে? আমাদের সবার লাইফে মনে হয় এরকম একটা ছোটোখাটো ঘটনা থাকে। এরকম ঘটনা এক্স্যাক্ট হয় নাই, তবে এরকম রহরহ ঘটনা আমার চোখের সামনে আসে যে যেটা আমি জানি যে এটা ফেক, কিন্তু দেখি যে ওইখানে যদি আমি কমেন্ট বক্স চেক করি, মানে কমেন্ট বক্স একদম মানে ওটা নিয়ে খুব একজন এক এক কমপ্লিমেন্ট দিচ্ছে, ওটা নিয়ে বিশ্লেষণ করতেছে। এই যে সমাজে একটা প্রভাব পড়তেছে, মানে তারা যারা কমেন্ট করে তাদের ম্যাক্সিমাম কিন্তু ইউথ, তাদের এটা নিয়ে খুব বেশি প্রায়োরিটি দিচ্ছে তারা। এই যে একটা ইফেক্ট পড়তেছে, একটা ফেক নিউজ ইউথদের রেডিকালাইজড করে ফেলতেছে। যেমন যদি আমরা দেখি যে হচ্ছে বিভিন্ন গ্রুপ আছে এরকম, ফেসবুক প্ল্যাটফর্মেও এরকম গ্রুপ দেখা যায়, তারা হচ্ছে এরকম একটা কোনো পোস্ট দেয় যে হচ্ছে যদি জান্নাতের হুর পেতে চাও তাহলে জিহাদ করো, তাহলে হচ্ছে জঙ্গিবাদী হয়ে যাও। এরকম কিছু গ্রুপ আছে যারা ইউথদের রেডিকালাইজ করতেছে, তাদের ব্রেনটাকে রেডিকালাইজ করে তাদের ভায়োলেন্ট এক্সট্রিমিজমের পথে ধাবিত করে দিচ্ছে। হ্যাঁ, আসলে এই জিনিসটা কিন্তু আমরা অনেক দেখতে পাই যে কমেন্ট সেকশন, যেটা অনেক এরকম মেমস থাকে বা অনেক জোকস থাকে যেটা ক্র্যাক করতে আমরা পারি না, বা ওখানে বলা হয় যে এটা যদি বুঝতে হয় তাহলে আপনি যদি লেজেন্ড হয়ে থাকেন তাহলে আপনি এটা ক্র্যাক করে দেখেন। আমরা কিন্তু তখন কমেন্ট বক্সে খুঁজি যে আসলে ঘটনাটা কি, তাছাড়া অ্যাকচুয়াল ফ্যাক্টটা কি এটা আমরা খোঁজার চেষ্টা করি তাছাড়া কমেন্ট বক্স থেকে। তাছাড়া নিউজের ব্যাপারগুলো তো সেটা হয় যে আমরা বিস্তারিত কি এখন বিভিন্ন অনলাইন পোর্টালগুলোতে দেখা যায় বিস্তারিত কমেন্টে, এবং কমেন্টে ক্লিক করলে আমরা তখন ওই লিঙ্কে যে দেখতে হয় আমাদেরকে, তখন আমরা কিন্তু ওই জিনিসটা জানতে পারি বা ধারণা আসে যে ওটা আসলে কি। তবে আমি একটা জিনিস বলবো যে আমরা কোনো কিছু শেয়ার করার আগে কিন্তু ভাবি না যে এটা আমাদের কারো ক্ষতি করছে কিনা, বা আমি যেটা শেয়ার করে ফেললাম বা আমি এটা নিয়ে লেখালেখি নিজের মন্তব্যটা দিয়ে দিলাম, এটা কতটুকু। মন্তব্য দেওয়ার স্বাধীনতা আমাদের সবারই আছে, আমাদের হাতে একটা মুঠো ফোন থাকার কারণে আমরা খুব সহজেই নিজের মন্তব্যটা দিয়ে দিই। কিন্তু এমনও তো হতে পারে যে আমাদের কিছু মন্তব্য কিছু মানুষের জন্য অনেকটা মেন্টালি ড্যামেজ হোক বা অন্যভাবে ড্যামেজ হোক, একটা বড় একটা ক্ষয়ক্ষতির মুখে বা সম্মুখীন তারা হয়ে থাকে। আর
স্যার অবশ্যই এই যে আপনি মানসিক যে ক্ষতির কথা বললেন, যেহেতু আমি সমাজবিজ্ঞানের প্রভাষক, সমাজবিজ্ঞান মানুষদের নিয়েই মেইনলি পড়াশোনা করানো হয়, মানুষের আচার ব্যবহার অ্যাটিটিউড। তো এইখানে মানসিক যে প্রভাব এইটা খুবই ম্যাসিভ। এখান থেকে সোশ্যাল হ্যারাসমেন্টের কথা বলেন বা সোশ্যাল বুলিংয়ের কথা বলেন। আর বাংলাদেশের সমাজ ব্যবস্থাটা এইরকম যে আসলে কোনো টপিক পেলে যতটা ঘোটানো যায়, শুদ্ধ বাংলা ভাষা আর কি, যতটা এর ভিতরে যায়, কতটা ফ্যাক্ট চেকিং করবো কি না, অ্যাকচুয়াল নিউজটা সত্য কিনা এটা আমরা যাচাই করার চেষ্টা করি না। আর এটা আরেকটা কথা বলতে পারেন যে বাংলাদেশে ফ্যাক্ট চেকিং যে করবোটা কোথায়, এটা আমাদের ইয়োদের মধ্যে কয়জন জানে? এটা ঠিক, আমরা কয়জনই বা জানি যে আমরা কোথায় যে ফ্যাক্ট চেক করব বা আসলে এটা সত্য না মিথ্যা আমি কাকে জিজ্ঞেস করব? কাউকে জিজ্ঞেস করা তো হয়তো যাকে জিজ্ঞেস করি সেও জানে না, কিন্তু এমন কিছু মাধ্যম রয়েছে। আমরা স্যারের কাছ থেকে আজকে সেই জিনিসগুলোর ব্যাপারেই জানবো যে আসলে কোথায় গেলে আমরা ইয়ুথরা এটা জানতে পারবো যে ফ্যাক্ট চেক করা। তাছাড়া আমি যদি একটা ছোট্ট জিনিস বলি যে আসলে মেন স্ট্রিম মিডিয়া যেগুলো রয়েছে, যেমন প্রথম আলো, সময় টেলিভিশন, তাছাড়া এই জায়গাগুলো নিউজকে আমার মনে হয় ট্রাস্ট করা উচিত, বা তারা কি লিখছে। অনেক সময় কিন্তু স্যার আমরা এটা দেখি যে খুব চমকপ্রদ হেডলাইন দিয়ে দেওয়া হয় এবং এই হেডলাইনটাকে কেন্দ্র করে কিন্তু অনেক আলাপ আলোচনা, কিন্তু ভিতরে যে নিউজটা কিন্তু অন্যরকম ভিউ বিজনেস। ভিউ বিজনেস। এবং তবে এই জিনিসটা কিন্তু আমার মনে হয় যে এটা একটা খারাপ দিকে নিয়ে যায় ইয়ুথদেরকে, যে তারা হেডলাইনটুকু পড়ে বিস্তারিত কেউ পড়ে না এবং তারা ওভাবে ওটাকে চিন্তা করতে থাকে যে হ্যাঁ এখানে এই ঘটনাটাই ঘটেছে, কিন্তু ঘটার পিছনে কারণটা কি সেটা তো আর কেউ জানতে চায় না, সেটা কেউ জানার চেষ্টা করে না। এটা একটা বড় সমস্যা বলতে পারি আমরা আমাদের ইয়ুথদের মধ্যে। এখানে আরেকটা যেটা প্রসঙ্গ চলে আসে যে ফ্যাক্ট চেকিং যখন করতে যাই, আপনি যেটা প্রথম আলোর কথা বললেন, সমকালের কথা বললেন, তো ফ্যাক্ট চেকিং বা আমি যেখানে আরেকটা শব্দ অ্যাড করতে চাই, ফটোশপ। ঠিক আছে, এই জিনিসটা এত ম্যাসিভ আকারে চলে গেছে যে আপনি প্রথম আলো নিউজ পোর্টালকে আপনি কপি করে সেইখানে আবারও আপনি সেই ফেক নিউজ যদি চান, প্রোপাগন্ডা আপনি ছড়াইতে পারেন। আর বাংলাদেশে এখন প্রোপাগন্ডা বা ফেক নিউজ এমনভাবে প্রবেশ করেছে যে এটা ফ্যাক্ট চেকিংটা আসলে খুব শক্ত জায়গা থেকে হওয়া উচিত, সেটা ডিফেন্স থেকে বা পুলিশ থেকে কোনো সাইড থেকে যদি হয় এটা খুবই প্রশংসনীয় হবে। আচ্ছা, এর বাইরে ফটোশপে যে সাইড ইফেক্ট যেটা আসে, যে ফ্যাক্ট চেকিং কিছু কিছু ক্ষেত্রে আসলে আমাদের জন্য মানে ইয়ুথ বা লিডার বা ইয়াং স্টুডেন্ট যদি বলি, আসলে এদের জন্য করা খুব কঠিন হয়ে যায়। কিছু অ্যাপ আছে, মেবি আপনারা সবাই জানেন, সে ডিপ ফেক অ্যাপস। এটার মাধ্যমে আসলে কার মাথা কোথায় বসাবে এটা তো নিখুঁত করে করা যায়। দেখা যাচ্ছে আপনার নিজে বাবা মাই বলবে যে না তুই তো ওটা করেছিস, তুই তো ওখানে ছিলি। নিজে বাবা মার কাছে আসলে তখন সত্য যে আমি যে ছিলাম না এটা প্রকাশ করার মতো কোনো উপায় থাকে না। জি, আসলে ফ্যাক্ট চেকিং এর ব্যাপারে কিন্তু এই ফটোশপের ব্যাপারটা অনেক খুবই সিরিয়াস ডেঞ্জারাস, এবং আমরা কিন্তু খুব সাধারণ সাদা মনে কিন্তু ফেসবুকে বা বিভিন্ন জায়গাতে আমরা আমাদের ছবিগুলো পোস্ট করে থাকি, এবং সেখান থেকে কোথায় আমার ছবির মাথা কেটে হোক বা আমার ফাঁকা হাতে হয়তো একটা ফুল ধরিয়ে দিল বা অন্য কিছু ধরিয়ে দিল, এই জিনিসটা কিন্তু হয়। এবং কিছুদিন আগে কিন্তু একটা এরকম দেখা যায় যে একজন হুজুর মৌলবী ভারতে একজন হিন্দু ধর্মাবলম্বী তার পণ্ডিত বলে মনে তাদেরকে পানি ঢেলে দিচ্ছিল। সেই জায়গাটা এডিট করে এমন করে ছবিটা তৈরি করে সে তাকে একটা মদ ঢেলে দিচ্ছে বা এরকম কিছু মাদক দ্রব্য একটা দিচ্ছে। এই জিনিসটা নিয়ে কিন্তু ভারতে কিন্তু এটা নিয়ে খুব তুমুল আলোচনা হয়, পরবর্তীতে সেই আসল ছবিটা সামনে আসে। এবং হ্যাঁ হ্যাঁ বাংলাদেশেও কিন্তু এরকম অসংখ্য নিউজ দেখা যায়। হ্যাঁ, কুমিল্লা নিউজে যদি তুমি কিছু বলতে চাও অবশ্যই। আমরা রিসেন্টলি যে কুমিল্লাতে যে ঘটনাটা ঘটছিল, যে মন্দিরে কেউ কোরআন শরীফ রেখে আসছিল, কিন্তু আদৌ আসলে কোরআন শরীফটা কে রাখছে এটা কিন্তু আমরা কেউ জানি না। না জেনেই আমরা কিন্তু ভায়োলেন্স ঘটাই ফেলছি। আমরা কি করছি, হিন্দুদের বাড়িঘর পুড়ে দিচ্ছি, কিন্তু আসলে কি হিন্দু রাখছে নাকি মুসলিমই রাখছে এটা না জেনেই আমরা ভায়োলেন্ট এক্সট্রিমিজম হয়ে গেছি, ভায়োলেন্স অলরেডি করে ফেলতেছি। আসলে আমরা কিন্তু কখনো মানে কিছু কিছু সেন্সিটিভ জায়গা থাকে যেগুলোতে আমরা কখনো ভাবতে যাই না যে এটা কি ঘটনা ঘটলো বা এটা কি হলো। সবচেয়ে বেশি ইনভলভমেন্ট থাকে ইয়ুথদের, এবং তারা কিন্তু খুবই আবেগতাড়িত হয় এবং তাদের ব্রেন ওয়াশ করানো যথেষ্ট সহজ। এবং ব্রেন ওয়াশ করানোর কথা যদি বলি তাহলে আমরা হলি আর্টিজানের কথাটাও মনে করতে পারি, যে সেখানে কিন্তু দেখা যায় যে সেখানে যারা জঙ্গি বলবো বা যাই বলি তাদেরকে, যারা আক্রমণ করে তারা কিন্তু ইয়ুথই ছিল, এবং তাদের ব্রেনটা এমনভাবে ওয়াশ করিয়েছে যে তারা তাদেরই নিজের শহরে এসে নিজের মানুষগুলোকেই কিভাবে হত্যা করছে, তার সমবয়সী হোক বা অন্য দেশি হোক বিদেশি হোক, তাদের ব্রেন ওয়াশ করাটা কিন্তু খুবই সোজা। এবং ইয়ুথদের আসলে আমরা কিন্তু ওই যে ফ্যাক্ট চেকটা কিন্তু আমাদের ইয়ুথদের বেশি দরকার হয়। আর হ্যাঁ, এখন একটা জিনিস আমাকে আমার স্কুলের একটা শিক্ষক সবসময় বলতেন যে ভুল করার একটা বয়স থাকে, তুমি এখন ভুল করছো এটা সবাই মেনে নিবে, কিন্তু তুমি যখন আরেকটু বড় হবা
তখন তুমি এই একই ভুলটা করো, কেউ তোমার এটা মেনে নেবে, তখন এটা তোমার অন্যায় বলে ধরা হবে। তো আসলে এই জিনিসটা কিন্তু হয় আমাদের, যে আমাদের একটা বয়স থাকে যে বয়সে আমরা ভুল করব, কিন্তু এই ভুলের আঁচড় ধরে যদি আমরা আগাতে থাকি তাহলে এটা মনে হয় না যে ভালো দিকে কিন্তু যাবে। বর্তমান সময়ে এই ভুলের মাসুলটা অনেক বেশি দিতে অনেক হচ্ছে। বেশি দিতে হচ্ছে। এবং এটার অন্যতম কারণ হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম। অনলাইন আগে ছোট কোনো একটা অপরাধ হলে খুব একটা অল্প জায়গার মধ্যে বা এলাকার মধ্যে এটা সীমাবদ্ধ থাকতো, কিন্তু বর্তমান সময়ে সবার হাতে হাতে স্মার্টফোন, অনেক বেশি ইউটিউবার, অনেক বেশি নিউজ এজেন্সি, অনেক বেশি চ্যানেল, ছোট ঘটনাটা এখন অনেক বড় হয়ে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে এক পক্ষ হয়তো এতে লাভবান হচ্ছে, কিন্তু আরেক পক্ষ তো ঠিকই সাংঘাতিক রকমের ক্ষতি হচ্ছে, মেন্টাল ড্যামেজ হচ্ছে অনেক, তারা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছে অনেক। অথচ সত্যটা কিন্তু খুবই ছোট একটা কিছু হতে পারে, বা অ্যাকচুয়াল সত্যটা নাও হতে পারে। কোনো, আমরা তো গুজবে অনেক বেশি ছিল, আমরা গুজবে অনেক বেশি কান্দি, গুজবকে কেন্দ্র করে হতে পারে। তো এই জায়গাগুলো ফ্যাক্ট চেকিংটা মানে বর্তমান সময়ে এটা হচ্ছে খুবই প্রয়োজনীয়, অতি প্রয়োজনীয় একটা জিনিস। আমার স্যার এটা মনে হয় যে আসলে আপনি যেটা বললেন যে আমরা কিন্তু একজনকে হেয় প্রতিপন্ন করতে খুবই ভালোবাসি, স্বাচ্ছন্দ্য বোধ করি। খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি, এবং এটাতে কিন্তু আসলে এই ফেক নিউজ বা প্রোপাগান্ডার কারণে কিন্তু অনেকের পারিবারিক সমস্যাও হয়, বা পারিবারিকভাবে কিন্তু এটা অনেকটা ফেস করতে হয়। শুধু যে সেই মানুষটাকে, যে মানুষটাকে নিয়ে কথা বলা হচ্ছে সে মানুষটা না, তার পুরো ফ্যামিলি, পুরো পরিবার কিন্তু এটাতে সাফার করে। যেমন বর্তমানে একটা জিনিস চলছে ব্যাংকিং লোন নিয়ে বা কোনো কিছু নিয়ে, যেটা এখন খুবই আলোচিত বিষয়, কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি যে শুধু একটা ব্যক্তি না, তাদের পুরো পরিবারটাকে সেটার মধ্যে জড়িয়ে দেওয়া হচ্ছে, এবং একের পর এক তার নিয়ে নতুন নতুন আলোচনা, তথ্য আসছে। স্যার এই পরিবারের এটাতে আমি যদি জিজ্ঞেস করি আপনাকে, যে পরিবারের এটাতে করার করণীয় কি হতে পারে? পারিবারিক করণীয় ফার্স্টে হচ্ছে সুশিক্ষা। সবার আগে বলবো সুশিক্ষা। পরিবার কেন্দ্রিক এখন একজন অপরাধ করতেই পারে। পরিবার থেকে আমাদের ছোট থেকে এইভাবে রেজ করা উচিত যে একজন দোষ করে তার গোটা পরিবারকে যেন আমরা হেয় প্রতিপন্ন না করি। বা আমি যে কাউকে ছোট করতেছি বা সোশ্যাল মিডিয়ায় বুলিং করতেছি, সোশ্যাল মিডিয়া বন্ধু নিয়ে বাজে মন্তব্য করতেছি, এটা পরিবার তার এটার প্রভাব তার পরিবারের উপরে কতটা পড়তে পারে। দেখা যাচ্ছে আমার ইয়তদের মধ্যে অনেক ফ্যামিলির ছেলেমেয়েরা আছে যারা খুবই কনজারভেটিভ ফ্যামিলি থেকে বিলং করে। এখন এই যে কনজারভেটিভ ফ্যামিলি থেকে যারা বিলং করতেছে, সে যতই হাসি খুশি হোক না কেন, তার পরিবারের কাছে যখন এটা যায় তখন কিন্তু এটা সাধারণ বিষয় থাকে না, তার পরিবারের কাছে এটা খুব বড় একটা বিপর্যয়ের রূপে ধরা দেয়। এই জায়গাগুলো থেকে আমাদের কিছু করণীয় বের করে নিয়ে আসতে হয়, যে এই জিনিসগুলো আমরা কী করলে আসলে প্রতিকার করতে পারি, কী করে এটা কমাই নিয়ে আসতে পারি। সেই ক্ষেত্রে সর্বপ্রথম যেটা গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে শিক্ষার প্রতিষ্ঠান কেন্দ্রিক। আমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে অসংখ্য সাবজেক্ট আছে, অনেক ভালো ভালো শিক্ষক আছেন, কিন্তু সাইবার বুলিং বা আমাদের নৈতিক যে অবক্ষয় হচ্ছে দিন দিন হচ্ছেই, এটা আসলে কোন তলানিতে যায় শেষ হবে এটা তো আসলে আমরা জানি না। এইটাকে ঠেকানোর জন্য আমরা ধর্মটাকে কতটা গুরুত্ব দিচ্ছি, পারিবারিক শিক্ষাটাকে কতটা গুরুত্ব দিচ্ছি, স্কুল এবং কলেজে এটার জন্য আলাদাভাবে কোনো কোর্স করাচ্ছে কিনা, কোনো ওয়ার্কশপ, ট্রেনিং বা ইয়ুথের যে ইনভলভমেন্ট, এটা শুধু ইউনিভার্সিটির পর্যায়ে কেন, এটা স্কুল বা কলেজে করলে সমস্যা কোথায়? স্কুল বা কলেজে মানে ইউনিভার্সিটি লাইফে যে ইয়ুথদের কন্ট্রিবিউশনটা অনেক বেশি, সেটা আমরা স্কুলে তো ছোট পর্যায়ে রাখতে পারি। এবং এর থেকে আরেকটা বড় জিনিস যেটা দরকার সেটা হচ্ছে সচেতনতা। আসলে সচেতন সকলকে হওয়া উচিত। আমার মনে হয় আমাদের বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইউথ লিডার্সরা এটা নিয়ে কাজ করছে, এই প্রজেক্টগুলো নিয়ে ইয়ুথদেরকে নিয়ে, এবং আমি বলবো এটা খুবই একটা ভালো উদ্যোগ। তারা ইয়ুথদেরকে সচেতন করছে বিভিন্ন মাধ্যমে, হয়তো বা আজকে আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে অনেকেই হয়তো এটা শুনছেন, দেখছেন এবং জানাচ্ছেন। অবশ্যই আপনারা কিন্তু জানাতে পারেন আপনাদের কেমন লাগছে আমাদের অনুষ্ঠানটি, এবং সেটা যেটি করতে হবে, চলে যেতে হবে ফেসবুকে সার্চ করতাম রেডিও পদ্মা 99.2 FM লিখে, এবং পেজের প্রথমেই পাবেন আমাদের লাইভের নিচে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন আপনি আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো। এছাড়াও চলে যেতে পারেন আপনার ফোনের রাইট মেসেজ অপশনে টাইপ করতে পারেন RP স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশনে পাঠিয়ে দেবেন 7on7 মেসেজ করে। তাছাড়া স্যার আবারও একটু আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম, যে আসলে আমি ছোটোবেলাতে আমরা একটা বিজ্ঞাপন দেখেছিলাম, যে যুদ্ধ অপরাধী অর্থাৎ রাজাকার যাদেরকে বলা হয়, এমন একটি বিজ্ঞাপন বের হয়েছিল যে হ্যাঁ রাজাকারের নাতি, রাজাকারের ছেলে, এরকম করে খেপানো হচ্ছে আরেকটা ছেলে, কিন্তু আসলে তার ফ্যামিলির, তার দাদা করেছে বা তার অন্য কেউ করেছে, কিন্তু তাকেও এই জিনিসটা নিয়ে, সে দেশের মধ্যে থাকছে, তাকে হেয় করা হচ্ছে, এবং একটা সময় গিয়ে সেই ছেলেটা একটা নিজের ক্ষয়ক্ষতি করা শুরু করে এবং সে নেশাগ্রস্ত হয়ে পড়ে বা কোনো কিছু। এখন রাজাকারের হোক বা সে যাই হোক, আমার মনে হয় তো সেই মানুষটা করেনি। আচ্ছা, এই ক্ষেত্রে সমাজবিজ্ঞানের ভাষায় আমরা এটাকে বলে হচ্ছে লেবেলিং করা বা লেবেলিং ভাবে পড়ায়, যে একজন মানুষ একটা অপরাধ করতেই পারে। ধরেন কেউ একজন চুরি করেছে, মানে সে যত ভালোই পরবর্তীতে হোক তাকে সারা জীবন আমরা চোর বলেই ডাকি, এটা হচ্ছে আমাদের একটা টেন্ডেন্সি। আপনি রাজাকারের ছেলে যে কথাটা বললেন, যে আমার বাবা বা দাদা কি অপরাধ করেছে সেটা দায়ভার কিন্তু কোনোভাবে আমার উপরে পড়ে না, কিন্তু আমরা যখন
গোটা সমাজ মিলে তাকে বারবার একই কথা বলছে, তুমি রাজাকারের ছেলে, তুমি দেশের স্বাধীনতার পক্ষে ছিল না, তুমি এই করেছো। অ্যাকচুয়ালি তার তো কোনো অস্তিত্বই ছিল না ওই সময়। তার বাবা বা দাদা কি করেছে এটা দায়ভার কোনোভাবেই তার উপরে আসে না। এটা হচ্ছে সামাজিকভাবে হ্যারাসমেন্ট একটা চরম পর্যায়ে নিয়ে যায়, এবং এই সকল ক্ষেত্রে সেই ছেলে হোক মেয়ে হোক তারা অনেকটা এক্সট্রিমিজমের দিকে চলে যায়। তারা যে সন্ত্রাসবাদের দিকেও যেতে পারে, তারা মাদক দ্রব্যের সাথেও নিজেকে যুক্ত করে ফেলতে পারে, যে কোনো প্রকার ক্রাইমের সাথে তারা যুক্ত হতে পারে। এবং এটার জন্য আলটিমেটলি কিন্তু আমি তাকে দায়ী করতে পারতেছি না, আলটিমেটলি দায়িত্বকে দায়ী করতেছি আমি সেই সমাজকে, সেই সমাজ ব্যবস্থাকে যারা আমরা ফোর্স করতেছি তাকে সেই অবস্থায় নিয়ে যাওয়ার জন্য। আসলে যেটা আমরা বলি এক্সট্রিমিজম, যে বা এক্সট্রিম হয়ে যায়, আমরা কিন্তু অনেক সময় মানুষকে উত্তক্ত করতে করতে একদম এক্সট্রিম পর্যায়ে চলে যায় এবং মানুষকে বলতে থাকি। একটা মানুষের ধৈর্য ক্ষমতা বা সহ্য ক্ষমতা আছে, তারপর কিন্তু সেও একটা মানে প্রতি উত্তর দেওয়ার চেষ্টা করে, তখনই ঘটনা ঘটে। গেলে সবাই নতুন করে বাঁচার চেষ্টা করে এবং এটা কিন্তু একটা সব থেকে বড় উদাহরণ বলা যেতে পারে। আসলে এটা স্যার যেমনটা বললো যে অবশ্যই পরিবারের শিক্ষাটা অনেক বড় একটা শিক্ষা, এবং আমাদের সবারই পিতামাতা বা আমরা যারা বড় ভাই বোনও যদি হয়ে থাকি, অবশ্যই আমাদের ছোটদেরকে শেখানো উচিত যে হ্যাঁ, কারো হতে পারে ভুল, তার দ্বারা হতে পারে, কিন্তু তাকে তুমি সারা জীবন বা সারা দিন যে একই কথা বলতে থাকবা, বিরক্ত করতে থাকবে এমনটা না। একটা সময় সেও রেখে যেতে পারে, সে তোমার উপর পাল্টা অ্যাটাক করতে পারে। এটা খুব বর্তমানে এটা সে যদি করেও ফেলে, এখানে আমি তাকে দায়ী করতে পারবো না, কারণ একটা সময় আমরাই তাকে অনেকটা উত্তক্ত করে ফেলি বা আমরা অনেকটা এক্সট্রিম পর্যায়ে নিয়ে চলে যাই সব কিছুকে। এক্ষেত্রে মানসিকভাবে তারা আর কি মানে এতটা অবক্ষয়ের শিকার হয়, সমাজের দ্বারা এত নিগ্রহের শিকার হয় যে তখন তাদের কাছে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা অপরাধ বিষয়টা এটা তাদের আসে না। তো শ্রোতা যারা আছে, যে মানসিক প্রেশার আসলে কি এবং মানুষ কোন সময়ে যে কোনো খারাপ কাজ করতে পারে এটা জানতে হলে বই পড়াপড়ি তো আমরা অনেকেই করি, জোকার সিনেমাটা দেখা যেতে পারে। হ্যাঁ, জোকার সিনেমাতে অ্যাকচুয়ালি একটা মানুষ সমাজে মানুষের দ্বারা কতটা লাঞ্ছিত হলে সে আসলে খুন থেকে শুরু করে যে কোনো কাজ করতে পারে, এই একটা সিনেমা সমাজে বাস্তব প্রতিফলনকে তুলে ধরেছে বলে আমি মনে করি। আসলে জোকার সিনেমাটা যদি কেউ দেখে থাকেন অবশ্যই জানাবেন। এবং হ্যাঁ, আসলে এই সিনেমা কিছু মুভি কিন্তু প্রত্যেকটাই আমাদেরকে কোনো না কোনো মেসেজ দেয়, কোনো না কোনো একটা শেষ মুহূর্তে এসে একটা আমরা টোটালটা দেখে একটা মেসেজ পাই। জোকার সিনেমাটাতে কিন্তু আমি নিজেও দেখেছি, এবং সেখানে কিন্তু দেখা যায় যে আসলে জোকার কীভাবে সে তৈরি হলো। আমরা তো আজীবন ব্যাটম্যান সুপারম্যানকে আমরা হিরো বলে মনে করি, এবং হিরোটা কোথা থেকে আসলো এবং ভিলেনটা কীভাবে তৈরি হলো, ভিলেনেরও একটা ব্যাক স্টোরি কিন্তু থাকে। প্রতিটা ভিলেনই কিন্তু গড়ে ওঠার মধ্যে সে ছোটো থেকে কখনো ভিলেন হতে চায়নি, সেও হতে চাইছিল সমাজের একজন হিরো, কিন্তু আমাদের সমাজ তাকে বাধ্য করেছে এই জায়গাটাতে নিয়ে যেতে, ভিলেন হতে বা খারাপ কাজের দিকে ইনভলভ হতে। আসলে আমরা এমন কোনো কিছু না করি যেটাতে মানুষকে বাধ্যগতভাবে এরকম একটা জায়গায় যেতে হয়। স্যার, আপনার কাছে যদি আমরা প্রশ্ন করি যে হ্যাঁ, পিতামাতা তো অবশ্যই এটা শিক্ষা দেওয়া উচিত, বাসা থেকে শিক্ষাটা আসা উচিত, কিন্তু আমি যদি বলি যে যারা চলে গিয়েছে এরকম এক্সট্রিম পর্যায়ে, যারা এখনও বিভিন্ন মানুষ কিন্তু রয়েছে যারা ফেসবুকে কোনো স্ট্যাটাস আসলে সেটা সবার আগে শেয়ার দিতে হবে, এদেরকে যদি আমরা ফিরিয়ে আনতে চাই তাহলে আমাদের জন্য কি করা উচিত? সবার আগে করা উচিত কাউন্সেলিং। আমি করতেছি, কেন করতেছি? আমি একটা নিউজ দেখলাম যে কোনো একটা খারাপ নিউজ বা কোনো একটা ছেলে খুব বাজে একটা কাজ করছে, এটা সত্যটা কতটুকু আমি কি যাচাই করতেছি? আমি তো তাকে চিনি না, তাহলে আমি কেন শেয়ার দিব? আমি আমার একটা শেয়ার তো আরও 5 জন মানুষ থাকে, আরও 5 জন মানুষ তাকে নিয়ে হাসাহাসি করবে, তাহলে এটা আমি কেন শেয়ার দেবো? আমার প্রফিটটা কোথায় এখানে? আমার লাভটা কোথায়? আমি কেন একটা মানুষকে মানে ছোট করার চেষ্টা করব? এই ছোট ছোট জিনিস থেকে শুরু করে কাউন্সেলিংটা হচ্ছে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট। যে একটা মানুষ, সে ইয়ুথ হোক, বয়স্ক হোক বা মিডল এজের হোক, কাউন্সেলিং সবচেয়ে ইম্পর্টেন্ট। যে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে একটা এক্সট্রিম পর্যায়ে চলে যাক, সেই সমাজের খুব খারাপ পর্যায়ে চলে যাক, তার দ্বারা সমাজে 100টা খারাপ কাজ হোক, তাকে যদি শুরু থেকে কাউন্সেলিং করানো হয় অবশ্যই সে সঠিক পথে ফেরত আসবে। এবং কাউন্সেলিংয়ের পাশাপাশি এখানে ট্রেনিং, অবশ্যই সেমিনার, এই দুটো আসলে বিকল্প নেই। কাউন্সেলিং তো আমাকে করতেই হবে, সেখানে আমরা এখানে সেমিনার মাধ্যমে দেখাইতে পারি আমি আসলে যাদেরকে হেও করতেছি তাদের মানসিক প্রভাবটা কী হচ্ছে, তাদের পারিবারিক প্রভাবটা কী হচ্ছে। এবং আমি দেখা যাচ্ছে আমি কিছু শেয়ার করলাম এবং আলটিমেটলি দেখা গেল এটা কোনো সত্য নিউজ ছিল না, একটা ফেক নিউজ ছিল, অথচ আমার শেয়ারের জন্য বা আমাদের সমাজের শেয়ারের জন্য সে খুব বাজে একটা সিচুয়েশনে সম্মুখীন হলো। এটা যখন কাউন্সেলিংয়ের মাধ্যমে, সেমিনারের মাধ্যমে, প্রাতিষ্ঠানিক শিক্ষা তো অবশ্যই আছে, আমি যখন একটা ছেলেকে বা একটা মেয়েকে বা একটা ইয়ুথকে বোঝাতে সক্ষম হব, ডেফিনেটলি সেই রাস্তা থেকে ফেরত আসবে।
আমার মনে হয় আসলে কাউন্সিলিংটা কিন্তু খুবই দরকার, এবং কাউন্সিলিংটা আপনি আপনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কাছ থেকে হতে পারে, আপনার বাবা মা বড় ভাই বোন যে কারো কাছ থেকে হতে পারে। এবং আমরা কোনো কিছু শেয়ার দেওয়ার আগে কিন্তু আমি যেটা বললাম যে কিছু ভাবি না যে এটা কেন আমি দিচ্ছি, এটাতে আমার লাভ কি। দুটো হাহারি দুটো মজাদার চটকদার কমেন্ট, মানুষ আমাকে চিনছে যে হ্যাঁ এই ছেলেটা সবার আগে নিউজগুলো শেয়ার করে, এটা আসলে কোনো লাভ নেই তো আমার, বরঞ্চ আমরা আরেকটা মানুষের ক্ষতি করছি। আমরা হয়তো বা কেউ চুরি করেছে, চুরির একটা নিউজ আমি এটা শেয়ার দিলাম, এখানে তো আমার কোনো বেনিফিটস নাই। অবশ্যই কিছু বেনিফিটস চিন্তা করা উচিত যে আমার এখানে লাভটা কি ক্ষতি কি। লাভ লোকসান ছাড়া কিন্তু আসলে সব কিছু শেয়ার দেওয়া উচিত না। আমাদের সোশ্যাল মাধ্যমটা কিন্তু এখন বর্তমানে একটা ইনকামের জায়গা হয়ে গেছে। আপনি একটা নিউজ শেয়ার করছেন, এর মাধ্যমে ইনকাম হচ্ছে বা ভাইরাল হচ্ছে কিন্তু আরেকজন। যেন কোনো কিছু শেয়ার করার আগে সেটা ভালো হোক খারাপ হোক, অবশ্যই এটা মাথায় রাখা উচিত যে আমরা কেন করছি। স্যার আরেকটা জিনিস বলতে চাই, সেটা হলো যে এই যে সামনে ঈদ আসছে, একটা ঈদ আমরা পার করলাম, সামনে আবার কুরবানি ঈদ আসছে। ঈদের মধ্যে কিন্তু দেখা যায় বিভিন্ন হোয়াটসঅ্যাপে থেকে শুরু করে মেসেঞ্জার বা বিভিন্ন জায়গায় যেগুলো মেসেজ করার মাধ্যম হচ্ছে, সেখানে আড়ং, তারপর বিভিন্ন বড় বড় কোম্পানির নাম নিয়ে এটা যদি 10 জনকে শেয়ার করা হয় বা 20 জনকে শেয়ার করা হয় বা এই লিঙ্কটাতে ক্লিক করা হয়, তাহলে সে একটা কুপন পাবে। এই যে এটা একটা কিন্তু একটা ফেক নিউজের পর্যায়ে পড়ে। এটা থেকে কিন্তু অনেক সময় সিকিউরিটি হ্যাক হয়, বা অনেক সময় তাদের পার্সোনাল মেসেজগুলো মানুষ পেয়ে যায় বা অ্যাক্সেসগুলো পেয়ে যায়। এই জিনিসটা কিন্তু এখন সমাজে আমাদের আরও বেশি দেখা যাচ্ছে। এবং এই জিনিসগুলো কেন হচ্ছে? প্রথম যেটা কাজ করে সহজভাবে আমাদের বাঙালিদের মধ্যে, সেটা হচ্ছে লোভ। লোভ। হ্যাঁ, এটার থেকে আসলে সত্য উত্তর আর নেই। আর অনেক মানুষকে আপনি এটা বোঝাতেই পারবেন না যে এটা ফেক। ফেক। আমার জানা মতে আজ পর্যন্ত আড়ং হোক বা অন্য কোনো কোম্পানি থেকে এরকম কোনো পুরস্কার পাই নাই। তবে হ্যাঁ, ডেফিনিট একটা সময় আমরাও শেয়ার করেছি, এবং এইটা কিন্তু বেশ পুরাতন একটা ফেক কাজ, যেটা চলেই আসতেছে এবং এটা থামতেছে না। আচ্ছা, বর্তমান সময়ে আপনি যেটা বললেন হ্যাকিং এর কথা, তো যখনই আপনি এরকম লিঙ্কে ক্লিক করবেন যেটা আনওয়ান্টেড, অথবা যেটা সোর্স সম্পর্কে আপনি সঠিকভাবে অবগত না, সেই ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে এসব লিঙ্কে না যাওয়া। আপনার পার্সোনাল ইনফরমেশন থেকে শুরু করে হ্যাকিং যে কোনো খারাপ কিছুই হতে পারে, এবং এটার মাধ্যমে আরেকটা ফেক নিউজের জন্ম নিতে পারে। যে আপনার আইডি হ্যাক করে একটা নিউজ আসলো যেটা আপনি জানেনই না, এবং আপনি আপনার আইডিতে ঢুকতেই পারতেছেন না। এবং বর্তমানে কিছু অনলাইন প্ল্যাটফর্ম আছে যারা হ্যাকিংটাকে প্রিভেন্ট করার চেষ্টা করে, বাট এটা তো মানে একটা ছোট পর্যায়ে, মানে গ্রাম থেকে শুরু করে একদম সমাজের সব প্রান্তে এটা সম্ভব না। এটা টোটালি সম্ভব না। বাংলাদেশ আমরা অনেক ডিজিটাল হয়েছে আগের থেকে, আমরা অনেক স্মার্টফোন ইউজ করি, অনেক ইন্টারনেট ব্রাউজিং করি, বাট কিছু পর্যায়ে আমরা এখনও অনেক পিছিয়ে আছি। এই জায়গাগুলো ইমপ্রুভমেন্ট না করলে এই হ্যাকিংয়ের শিকার আমরা হব, এবং ফেক নিউজের জন্ম হতেই থাকবে। আর কিছুদিন আগে, একটু আগে আপনি যেটা বললেন যে প্রফিটটা কি, তো এটা হচ্ছে একটা মজার ইন্টারেস্টিং বিষয়। অধিকাংশ ক্ষেত্রে প্রোপাগান্ডা বা ফেক নিউজ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রফিটের জন্যই করা হয়। এটা আমি জোর দিয়ে বলতেছি। কোনো ব্যক্তি হতে পারে সেটা, যে আমার প্রতিপক্ষকে একজন খুব শক্ত, সেটা পলিটিক্যাল প্রতিপক্ষ হতে পারে, সেটা আমার এলাকার কোনো কাজের প্রতিপক্ষ হতে পারে, আমার অফিসের কোনো প্রতিপক্ষ হতে পারে। আমি আমার প্রতিপক্ষকে কোনোভাবে ছোট করতে পারি, তাহলে আমার পথটা পরিষ্কার হয়ে গেল। এই যে একটা চিন্তা কাজ করে। আর এখন যে বড় ম্যাসিভ অর্থে চিন্তা করি, তাহলে আপনি যেটা ফার্স্টে কোকাকোলার উদাহরণ দিলেন যে বালতিতে বা কোথাও করা হচ্ছে, এখন পেপসি বা বর্তমান সময় মোজো খুব চলতেছে বাংলাদেশে। একটা কোম্পানি কিন্তু কখনোই চাবে না একটা কোম্পানি তার থেকে ভালো করুক। প্রত্যেকটা কোম্পানি নিজ ওন বেনিফিটটা বুঝে। আমি অবশ্যই চাবো অন্য কোম্পানি কোনো না কোনোভাবে ছোট করার, এবং এটার জন্য ফেক নিউজ সস্তা একটা পন্থা। আমি কোনো একটা নিউজে ছড়াইতে পারি কোনোভাবে, আমার ইনভেস্টমেন্ট এখানে অনেক কম, বাট ওর প্রোডাক্ট সেল যখনই কমে যাবে আমার প্রফিটটা তখন ম্যাক্সিমাইজ হয়ে যাবে। ফেক নিউজ বা প্রোপাগান্ডা এটা অন্যতম বড় একটা কারণ। এবং দ্বিতীয় কারণ যদি বলেন তাহলে এটা বলতে পারেন যে কিছু মানুষ ধর্মকে ব্যবহার করে নিজের স্বার্থের জন্য। এবং এই আমাদের উপমহাদেশে যদি দেখেন, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এখানে পর্যাপ্ত পরিমাণে ধর্মকে কেন্দ্র করে ব্যবসা বলেন বা ধর্মকে কেন্দ্র করে ফেক নিউজ বলেন। মিম্মা কিছুক্ষণ আগে যেটা বলতেছিল যে জান্নাতের হুর, আমি জানি না আসলে কি করলে জান্নাতের হুর পাওয়া যায়। অনেকে সুইসাইড করে, অনেক টেরোরিজমে যায়। কুরআন বলেন, হাদিস বলেন, সনাতন ধর্মের গীতা বলেন, যেটাই বলেন, কোথাও এমন একটা লাইনও দেখাইতে পারবেন না যে তুমি সন্ত্রাসবাদ করো, তুমি মানুষকে খুন করো, তুমি এরকম সুসাইড করো, বোমা ব্লাস্ট করো, তুমি জান্নাতে চলে যাবা, স্বর্গে চলে যাবে, তুমি হুর পাবা। মানে এই মেসেজগুলো ইহুদের কাছে খুব পরিষ্কার থাকা দরকার। কোনো ধর্মই ভায়োলেন্স পছন্দ করে না, বাট কিছু কতিপয় ব্যক্তি এটাকে ব্যবহার করে
প্রোপাগান্ডা বা ফেক নিউজের মাধ্যমে ইয়তদেরকে বিপদগামী করতেছে। এটার জন্য পারিবারিকভাবে ধর্মীয় শিক্ষাটা দরকার। অবশ্যই এই ধর্মীয় শিক্ষা দরকার, এবং আমি মনে করি যদি ধর্ম থেকে যদি আলাদা হয় বলে আপনার একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, উগ্রতা কখনো ভালো দিকে নিয়ে যায় না, উগ্রতা কখনো কোনো কিছুর সমাধান না, এবং উগ্রতা কখনো কোনো কিছুর সমস্যার সমাধানও করে না, কোনো কিছু ঠান্ডা রাখে না। আমার মনে হয় উগ্রতাটা আমাদের সবাই অ্যাভয়েড করা উচিত, এবং উগ্রপন্থী যতটা আপনি নেবেন যে আমি কাউকে মেরে দিলাম, মেরে দিয়ে কখনো সমাধান হয়, সে আরেকটা মানুষ ব্যথাই পায়, এবং হয়তো বা আপনি মারতে গিয়ে আপনিও ব্যথা পেতে পারেন। আরেকটা জিনিস যেটা হলো যে আমরা যে নিউজগুলো শেয়ার করি, ফেক নিউজ শেয়ার করা কিন্তু খুব বীরত্বের কাজ না। আপনি কোনো দেশের জন্য অনেক বড় কাজ করে ফেললেন বা দেশপ্রেমী, এমনও কোনো কিছু না, বরং এটা আপনি আপনার নিজের ক্ষতি করতে পারেন। যদি আমার জানা মতে যদি যে যার সম্পর্কে আপনি নিউজটা শেয়ার করছেন সে যদি লিগ্যাল অ্যাকশন নেয় আপনার বিরুদ্ধে, আপনি কিন্তু সেই জায়গাটাতে একটা জায়গাতে ফেসে যেতে পারেন। অনেক সময় এরকম হয় না যে আমার একটা বন্ধু শেয়ার করেছে কোনো একটা নিউজ, ওর দেখা দেখে আমি এটা শেয়ার করে দিলাম, এবং ওটার জন্য সেও একটা বিপদে হবে এবং আপনিও কিন্তু বিপদগামী হতে পারেন, কারণ সে একটা ফেক নিউজ ছেড়েছে, এবং যার সম্পর্কে ছেড়েছে সে যদি আপনার নামে কোনো মামলা করে বা আপনার নামে যদি কমপ্লেন করে, আপনি কিন্তু সেই জায়গাটাতে আটকে যেতে পারেন। এই জায়গাটাতে কিন্তু অবশ্যই নিজের একটু বুদ্ধি রাখা ভালো। তো বাংলাদেশে কিন্তু খুব শক্ত দুইটা আইন এটার জন্য আছে। একটা হচ্ছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট 2023, নিম্মা যেহেতু লয়ের ছাত্রী, ও আমার থেকে অনেক ভালো বলতে পারবে। এবং একটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন 2006। এবং এক্ষেত্রে হ্যারাসমেন্টের শিকার হওয়াটা, যেটা অনেকে বলে যে আমি হ্যারাসমেন্টের শিকার হতে পারি, আমি কেন বলবো, বাট এই ক্ষেত্রে বর্তমানে বাংলাদেশের পুলিশ, বাংলাদেশ সরকার, র্যাব বা যাদের কথা বলেন, এই ক্ষেত্রে আপনি তাদের কাছ থেকে সাহায্যটা পর্যাপ্ত পরিমাণে পাবেন। সোশ্যাল বুলিং, হ্যারাসমেন্ট, সাইবার সিকিউরিটি বা সাইবার ক্রাইম, এটার ক্ষেত্রে বাংলাদেশ সরকার এখন বর্তমানে যথেষ্ট শক্ত অবস্থানে রয়েছে। আমার মনে হয় আমাদের সাইবার ক্রাইমের যে ইউনিটটা রয়েছে, আমার নিজেরও তাদের সাথে দেখা হয়েছে এবং আমি তাদের কাজ সম্পর্কে শুনেছি, এবং আসলে আমাদের আসলে অনেক সময় আমরা মনে করি না যে থাক এটা নাই বলি, আমি এটাকে অ্যাভয়েড করে যাই। অনেক সময় কিন্তু অ্যাভয়েড করাটাও ঠিক না। কিছু কিছু সময় যুদ্ধের ময়দানে নামতে হবে। অবশ্যই যুদ্ধের ময়দানে নামলে কিছু কাদা চোরাচুরি হবে, নিজের গায়ে কিছু কাদা লাগবে, কিন্তু কিছু সমাধান অবশ্যই করতে হয়। এটা বলতে পারেন নিজের সমাজের জন্য একটা বড় পদক্ষেপ আপনি নিচ্ছেন, কারণ কিছু কিছু মানুষ থাকে আমাদের মাঝে যাদের কাজই হলো বুলি করা মানুষকে, মানুষের নামে বাজে খবর ছড়ানো, মানুষের জন্য মানুষের ক্ষতি করা, এবং এখান থেকে তার যে কোনো স্বার্থ হাসিল হয় তা না। আবার আমরা একটু শুনতে চাই, নরম মাটি পেলে কথায় আছে না যে মানুষ আশ্রয় বেশি। আপনি যতদিন সহ্য করবেন ততদিন আপনাকে এইসব হ্যারাসমেন্ট, বুলিং সহ্য করতে হবে। এই জন্য আমি প্লাস আমার আশেপাশের মানুষকে সচেতন করার জন্য হলেও আমার লিগ্যাল স্টেপ নেওয়া জরুরি। যেহেতু লিগ্যাল স্টেপ নেওয়ার মতো অবস্থা বাংলাদেশ সরকার করে দিয়েছে, তাহলে আমরা কেন নেব না? আমাদের অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি। কারণ যেখানে শক্ত শক্ত দুইটা আইন আছে, এই আইনের মাধ্যমে আবার আলাদা ট্রাইব্যুনালও আছে এগুলো বিচার করার জন্য। তাহলে আমার যে মেন্টাল একটা কন্ডিশন, একটা মেন্টাল ডিসেবিলিটির মধ্যে আমি ভুগতেছি এই একটা কারণে, এই যে সাইবার বুলিং বা সাইবার হ্যারাসমেন্ট, যেটা আমি নিতে পারতেছি না, মেন্টালি আমি পুরোপুরি একদম ডিসেবল হয়ে যাচ্ছি। এটার প্রেশার কিন্তু অনেকেই নিতে পারেন, অনেকে সুইসাইড পর্যন্ত করে ফেলে। তো সুইসাইড কোনো সমাধান না, সুইসাইড করার আগেই এটার আইনি ব্যবস্থা আমাদের নিতে হবে। আসলে আমাদের কিন্তু এই জিনিসটা নিয়ে সবসময় একটু অ্যালার্ট থাকা দরকার, আমাদের সবসময় মাথায় রাখা দরকার যে সুসাইড কোনো সমাধান না। আপনাকে অবশ্যই কেউ যদি আপনাকে উত্ত্যক্ত করে তার বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেন, এবং সেটা সাইবার ক্রাইম ইউনিট হোক বা আপনার কোনো বড় ভাই বোন পিতামাতা যাই হোক, আপনি অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, শেয়ারিংয়ের মাধ্যমে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়। আপনি যদি একা নিজের মাঝে রেখে দেন তাহলে অবশ্যই না। আমার মনে হয় স্যার একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনি মনে হয় বলবেন যে সবাইকে শেয়ার করার জন্য, বা একজন শিক্ষককে হিসাবে আপনি আপনার স্টুডেন্টদেরকে অবশ্যই ইনভাইট করবেন নিজের কাছে। এই জিনিসটা কিন্তু আমার মনে হয় ট্রান্সপারেন্সি সবার মাঝে থাকা উচিত, প্রত্যেকটা স্টুডেন্ট এবং শিক্ষকদের মাঝে। আরও একটা সবচেয়ে জরুরি বিষয় কি, যখন কেউ সাইবার বুলিং এর শিকার হয় বা সাইবার হ্যারাসমেন্ট, ফ্যামিলি যদি ফ্রেন্ডলি না হয় তাহলে ফ্যামিলির কাছে সে এটা শেয়ারই করতে পারে না এবং ভয়ে কোনো স্টেপই নিতে পারে না। এজন্য আমাদের সবার আগে যেটা উচিত যে গার্ডিয়ানদের সচেতন হতে হবে, গার্ডিয়ানদের সন্তানদের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখতে হবে। আসলে আমাদের গার্জেনদেরও কিন্তু এটা মাথায় রাখা উচিত যে সব নিউজই যে সত্যিকারের নিউজ এটা না। যেমন স্যার একটু আগে আমাকে বললো যে বাবা মা কিন্তু ভেবে নেবে যে তুই এটা করেছিস, সে কিন্তু বুঝতে পারবে না। এবং হ্যাঁ, কিছু এডিটিং, কিছু লেখালেখি এমনভাবে হয় যে জিনিসগুলো আসলে বোঝাটা খুবই মুশকিল, যেটা সত্য না মিথ্যা। বর্তমান সময়ে যে ডিপ ফেক অ্যাপসের কথা বলি বা ফটোশপের কথা বলি, আপনি বুঝতেছি, আমাদের ইয়ুথ লিডার যারা আছে বুঝতেছে, ইয়াং জেনারেশন বুঝতেছে। হোয়াট অ্যাবাউট আওয়ার প্যারেন্টস? আমার মামা, চাচা, খালা, বাবা মাকে কে বুঝাবে এটা? তারা
মানে কিছু এক্সেপশনাল থাকতে পারে যারা অনেক এডুকেটেড, টেকনোলজি সম্পর্কে অনেক জ্ঞান তারা রাখেন, আর অধিকাংশ ক্ষেত্রে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের অনেকের বাবা মারা এই জিনিসটা সহজে নিতে পারে না। মানে এটা যে ফেক, এটা তারা যাচাই করার আগেই পরিবারে অনেক বড় সহিংসতা হয়ে যায়। আর শেয়ার করার কথা যেটা আপনি বললেন, শেয়ার অবশ্যই করা উচিত, তবে শেয়ার করার সময় এটাও মাথায় রাখা উচিত যে এমন কাউকে আমি এই আমার ইনফরমেশনগুলো শেয়ার করব না যেখান থেকে আমি আবার বুলিংয়ের শিকার হব। কারণ আমাদের আশেপাশে আমাদের বর্তমান যে সমাজ বা আমার যে বন্ধু, সবাই আমার ওয়েল উইশার্স না, এটা আমরা ভুলে যাই। এটা আমরা সবসময় ভুলে যাই যে আমার সোসাইটি এবং আমার ফ্রেন্ড সার্কেল যাদের সাথে ওঠা বসা আমরা করি, এরা সবাই আমার ওয়েল উইশার্স না। তারা অনেকটা মানে ওয়েট করে কখন আপনি পা পিছলে পড়বেন এবং তারা এটা শেয়ার দিবে। তো আমাদের এই ধরনের মানুষ থেকে একটু সচেতন থাকতে হবে। আমার মনে হয় যে আমরা কিছু জিনিস দেখতে পাই যে পিছন থেকে ছুরি মারে, ঠিক এরকম আমার আশপাশে অনেক মানুষই ঘুরে, অনেক মানুষই আছে যারা আমার সাথে খুব মিষ্টি মিষ্টি কথা বলছে, কিন্তু তার সাথে যে আমার পার্সোনাল ইনফরমেশনগুলো, পার্সোনাল ইমোশনস শেয়ার করাটা উচিত তা কিন্তু না, বরঞ্চ কিন্তু পরবর্তীতে তারাই কিন্তু আপনার নামে আরেকটা জিনিস রটাতে পারে, আপনার নামে যেটা আপনি কখনো করেননি সেই জিনিসটা করতে পারে। এবং এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে। তবে আমি বলবো একজন সিনসিয়ার মানুষকে শেয়ার করার জন্য, হ্যাঁ আমরা সমবয়সীকে যদি শেয়ার করি, সমবয়সীদের মধ্যে কিন্তু একটা রেষারেষি আজীবনই থেকে যায়, সেটা পড়াশোনার জন্য হোক বা সেটা আপনার জীবনের উন্নয়নের দিক দিয়ে হোক, আপনাকে কেউ কখনো সহ্য করতে পারবে। এবং কম্পিটিশন আছে, এটা সবার মধ্যে আছে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার, এটা থাকবে, এটা থাকবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার যে কম্পিটিশন থাকবে। কিন্তু কম্পিটিশন করতে গিয়ে কিন্তু আমরা অনেক সময় মাথা গরম করে ফেলি, অনেক সময় এরকমও করে ফেলি যে না আমি ওকে উঠতে দিব না উপরে, আমি তাকে এত ভালো জায়গাতে যেতে দিব না, এবং তখনই কিন্তু এই জিনিসগুলো সাধারণত বাধ্যে থাকে। এবং স্যারের কথাটা আসলে আমি খুবই নিজের লাইফে আমি এটা ইমপ্লিমেন্ট করবো যে আসলে সবাইকে সব কিছু শেয়ার করা উচিত না, কারণ শেয়ার করতে গিয়ে কিন্তু আমরা অনেক সময় ধরাটা খেয়ে যাই, যে পরবর্তীতে শেয়ার কথা বিশেষ করে পার্সোনাল ইনফরমেশন। আমি যেটা বলি, আপনার পার্সোনাল ইনফরমেশন আপনার লাইফের খুবই পার্সোনাল জিনিস, এবং এটা আপনি এমন কোনো মানুষকে যদি জানান, দেখা যাচ্ছে আপনার একটা মানুষের আজকে সম্পর্ক ভালো, কালকে ভালো নাও থাকতে পারে। তো এই যে পার্সোনাল ইনফরমেশনটা শেয়ার করলেন, এটাই ভবিষ্যতে বুলিং বলেন, সোশ্যাল হ্যারাসমেন্ট বলেন, বা আপনার নিজেরই বিপদের কারণ হতে পারে। সেক্ষেত্রে পার্সোনাল ইনফরমেশনগুলো একান্ত নিজের পরিবার যাদেরকে আমরা বলি, নিজের ফ্যামিলি, বা যদি কোনো পার্সোনাল সেন্সিটিভ ইস্যু থাকে, আপনার ইউনিভার্সিটি টিচার্স হতে পারে স্টুডেন্টদের জন্য, অথবা তাদের মামা মানে রিলেটিভস হতে পারে, বাট এর বাইরে সমাজের না যাওয়াটাই ভালো। একদম সমাজে না যাওয়াটাই ভালো। আর অনেক সময় আমরা এরকম হয় যে আমরা কিছু সিগনেচার কিন্তু পাবলিকলি করি, আমরা সিগনেচার করার জিনিস কিন্তু অটোগ্রাফ দিচ্ছি বলে খুব মজায় দিয়ে দিচ্ছি, কিন্তু আপনি কি জানেন আপনার একটা ছোট্ট সিগনেচারও আপনার জীবনের জন্য অনেক বড় ক্ষতি হতে পারে। আপনার ওই সিগনেচারটা কিন্তু তুলে নিয়ে গিয়ে এমন কোনো জায়গাতে বসিয়ে দিল যেখানে গিয়ে আপনি ফেসে গেলেন। আপনি হয়তো বা কোনো কারোর কাছে ধার নিয়েছেন, এরকম একটা নিউজ হয়ে গেল, আপনি কোনো কিছু করেছেন যেটা আপনি কখনো করেনই, কিন্তু আপনার সিগনেচার কিন্তু মানুষ এসে দেখবে যে হ্যাঁ আপনারই সিগনেচার, আপনার যদি কোর্টে মামলা হয় আপনার কিন্তু একটা হয়রানির শিকার হতে হবে। সেটা ঘুরে ফিরে সেই ফেক নিউজের ইন্ডিকেট করছে যে একটা ফেক নিউজের আয়ত্তায় আমরা পড়ে যাচ্ছি। এবং এটা কিন্তু শুধু অটোগ্রাফের ক্ষেত্রেই প্রযোজ্য এমনটা না। বর্তমানে আমরা যে সেলফি যুগে বাস করি, আমরা তো যেখানে যাই সেলফি তুলি। দেখা যাচ্ছে অনেক সময় আনওয়ান্টেড মানুষ, অপরিচিত মানুষের সাথে সেলফি তুলি। এই অপরিচিত মানুষের সাথে সেলফি, এটা অনেক বড় লেভেলের বিপদে আপনাকে ফেলতে পারে। তো আমি এই রেডিও পর্দার মাধ্যমে সবাইকে আহ্বান করব, আমরা অ্যাটলিস্ট অপরিচিত মানুষের সাথে সেলফিটা যাতে না তুলি। এটা যে ভবিষ্যৎ আপনাকে আরেকটা ফেক নিউজ বা হ্যারাসমেন্টের শিকার করবে না, এটা কোনো গ্যারান্টি আপনি দিতে পারবেন না। এটা ঠিক। আমি রিসেন্টলি আমার একটা বড় ভাইয়ের কাছ থেকে শুনেছি যে সে একটা ছোট্ট সেলফি নিয়েই কিন্তু আসলে সে একটা বড় বিপদে পড়ে গেছে। এবং বিপদটা ছিল এরকম যে একটা মানুষের সাথে সে সেলফি তুলেছে এবং পরবর্তীতে সেই মানুষ তাকে থ্রেটেন করে যে আপনার সাথে আমার এরকম একটা ছবি আছে, আমি যদি এখন এটা নিয়ে লেখালেখি শুরু করি যে আপনি আমাকে হ্যারাস করেছেন বা আপনি আমার কাছে টাকা ধার নিয়েছেন, পরবর্তীতে আপনি কিন্তু একটা বড় বিপদে পড়বেন। এবং সে কিন্তু আসলে ভেবে বসে যে আসলে আমি তো এরকম একটা বিপদে পড়তে পারি। এবং এটা শোনার পর কিন্তু আমার মনে হয়েছে আসলে সবার সাথে ছবি তোলাটা কিন্তু ভেবে চিন্তে তোলা হচ্ছে আমি কার সাথে ছবি তুলছি। অনেক সময় আমরা কিন্তু বিভিন্ন প্রোগ্রাম বলুন বা বিভিন্ন জায়গাতে আমরা কিন্তু না ভেবেই অনেক ছবি তুলে ফেলি, কিন্তু কার সাথে তুলছি, কোথায় তুলছি, কেন তুলছি, এটা কিন্তু আমাদের একটা ভাবতে হবে। আসলে এখন এটা শোনার পর অনেকে হয়তো বা খুব পাজলড হয়ে যাবেন যে কেন এত কিছু ভেবে করবো, কিন্তু আসলে কিছু কিছু ছোটোখাটো জিনিস কিন্তু আমাদের ভাবা উচিত, কারণ এগুলো কিন্তু এমন না যে আমরা বলছি, এগুলো কিন্তু অলরেডি ঘটনা ঘটে গিয়েছে। এবং আমার মনে হয় স্যারও অনেক এরকম ঘটনা শুনেছেন যে ছবি নিয়ে, সিগনেচার নিয়ে বা বিভিন্ন জায়গাতে সোশ্যাল মাধ্যমে বিভিন্ন ছবিকে এডিট করে মানুষগুলো বিপদে পড়ে গিয়েছে। বিপদে না পড়লে একটা হ্যারাসের শিকার হয়েছে। পরবর্তীতে আমরা কেন কোর্ট কাছারিতে যাব বা কোনো কিছু, যদিও আমরা আইনের ছাত্র আমাদের এটা বলা উচিত না, কিন্তু আসলে একটা জায়গাতে আপনি যেটা আপনি করেননি
সেইটার জন্য আপনি কেন ভয় না নিয়ে বা ভোগান্তি ভুগবেন? আইন আছে অবশ্যই, আমরা আইনের সহায়তা নিব, সবই করব, কিন্তু এমন বিপদে যাতে না পড়ি এই জায়গাটা থেকে আমাদের অ্যালার্ট থাকা উচিত। আমরা একটু কমেন্টে যেতে চাই, দেখতে চাই কে কে আর যুক্ত আছেন আমাদের সাথে এই মুহূর্তে। আচ্ছা, আপনারা কিন্তু চাইলে কিন্তু আমরা যে কমেন্টে যাচ্ছি, অর্থাৎ আপনারা কিন্তু চলে যেতে পারেন আমাদের ফেসবুকে এবং সার্চ করতে রেডিও পদ্মা 99.2 FM, এবং সেখানে কিন্তু পোস্টের মাধ্যমে আপনি জানিয়ে দিতে পারেন আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো। আর হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি আমাদের সাথে আচ্ছা কে কে যুক্ত রয়েছেন এই মুহূর্তে আমাদের সাথে। আচ্ছা, যুক্ত রয়েছেন সামি, লিখেছেন স্যারটাকে কম বলতে দিলে ভালো হয়, আপুকে কথা বলতে আচ্ছা, এটা হলো আপুর ফ্যান। আচ্ছা, ঠিক আছে, বুঝাই গেল। তাছাড়া দেখতে পাচ্ছি স্যারকে রেখে, আচ্ছা স্যারকে আপনাকে সাধুবাদ জানিয়েছেন সামিউল। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের সাথে আরও অনেকে যুক্ত রয়েছেন, এবং আপনারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে যুক্ত থাকতে পারেন, এবং আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকলে সেগুলো সবগুলো করতে পারেন আমাদেরকে এই মুহূর্তে। আর স্যারের কাছে আবারও শেষ, যেহেতু অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, স্যার আবারও জানতে চাই আপনার কাছে লাস্ট যে প্রশ্নটা, সেটা হলো যে এই যে আমরা যে প্রোপাগান্ডাগুলো শিকার হচ্ছি, এখন এখানে যদি শিকার হওয়ার পরে আমাদের যে পদক্ষেপগুলো আমরা নিই বা মানসিকভাবে ভেঙে পড়ি, এই মানসিকভাবে ভেঙে পড়লে আমরা কোথায় যাব, কার দিকে আমাদের যাওয়া উচিত? আমরা কিন্তু শিকার হয়ে যাই অনেক সময়, আমরা আইনি ব্যবস্থা নিলাম, সবই নিলাম, কিন্তু মানসিকভাবে যে আমাদের বিপর্যস্তটা হয় বা মানসিকভাবে যে আমাদের ক্ষতিটা হয়, এখান থেকে বেরিয়ে আসতে হলে কী কী করা উচিত? মানসিকভাবে বিপর্যয়ের যদি হয়েই পড়ি, সবার আগে যেটা আমি শুরুতে বলেছিলাম, কাউন্সেলিং আমাদের করতেই হবে। মানে আপনি একাই এই পর্যায় থেকে বের হয়ে আসতে পারবেন না, আপনার কোনোভাবেই আপনি একাই পর্যায় থেকে বের হয়ে আসা সম্ভব না। পরিবারকে অবশ্যই জানানো উচিত, পারিবারিক সাপোর্টটা অনেক বড় একটা ইস্যু। এই পর্যায়ে যদি চলে যায়, সেই ক্ষেত্রে পারিবারিক সাপোর্ট এবং কাউন্সেলিং, এই দুটো হচ্ছে সবচেয়ে ভালো অপিনিয়ন হবে। এই দুটার সাহায্যে একজন মানুষ বের হয়ে আসতে পারবে যে কোনো সমস্যা থেকে। আমার মনে হয় আসলে কাউন্সেলিংটা খুবই দরকার, এবং আমার মনে হয় পরিবারের সাপোর্টটা অনেক বেশি দরকার। যদি আপনার বাসাতেও যদি এরকম একটা ঘটনা ঘটছে, কিন্তু অহরহ ঘটবে না এমন কোনো কথা নেই, যদি ঘটেও থাকে, অবশ্যই সেই মানুষটাকে বকাঝকা না দিয়ে যে তুমি এটা কেন করলে, তোমার এটা না করলেও পারতো, কারণ এটা ঘটনা ঘটে গেছে, আপনি যদি তাকে এরকম বকাঝকা দেন সেটা আর ফিরে আসবে না। বরঞ্চ সেই সময়টাকে, তার উইক পয়েন্ট বা উইক সময়টাতে তাকে সাপোর্ট করুন যে ঠিক আছে, যেটা হয়ে গেছে, তুমি এটা নিয়ে চিন্তা করো না, আমরা তোমার পাশে আছি। এবং পরিবারের সাপোর্টটা আমার মনে হয় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। বাইরের হাজারটা মানুষ সাপোর্ট করে দেয়, কিন্তু পরিবারে কেউ যদি নারাজ থাকে, আপনার মন কখনো ভালো থাকবে না। আমাদের বলতে গেলে এই এশিয়ার মানুষজন কিন্তু আমরা বেশি পরিবারের সাথে অনেকটা বেশি ঘনিষ্ঠ, এবং পরিবারই কিন্তু আমাদেরকে এই জিনিসটা করতে সাহায্য করে। আর হ্যাঁ, মিম্মার কাছে আবার যেতে চাই যে আজকে কিন্তু অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসা। মিম্মা, বলো, তোমার কিছু বলার আছে, বলো কেমন লাগলো আজকে আমাদের অনুষ্ঠান? খুবই ভালো লেগেছে মাহি, ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য রেডিও পদ্মাকে। আর আর্থিক সহায়তায় যে পিস কনসোর্টিয়াম, রূপান্তর, বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টা, যারা আমাদের এই আজকের প্রোগ্রামটা সফলভাবে করার জন্য, মানে যারা মেনলি যারা অবদান রেখেছে, তাদের সবাইকে অনেক ধন্যবাদ। বিশেষ করে বিউপির কথা না বললে নয়, কারণ তারা যে এই যে উদ্যোগটা নিয়েছে যে ইউথদের একটা ট্রেনিং দেওয়ার, আমি নিজেও আসলে জানতাম না যে ভায়োলেন্ট এক্সট্রিমিজম জিনিসটা আসলে কি। আর এই যে রেডিকালাইজেশন, ইভেন আমি রেডিকালাইজেশন বলতে আসলে কি বোঝাই, একটা গ্রুপ যে রেডিকালাইজড করে যে ইউথদের ভায়োলেন্ট এক্সট্রিমিজম করতেছে, এটা সম্পর্কেও আমি জানতাম না, আমি এগুলো ট্রেনিংয়ের মাধ্যমে শিখেছি। আর এই ভায়োলেন্ট এক্সট্রিমিজম হওয়ার পরে তাদের সাথে কীরকম ব্যবহার করতে হবে, কিভাবে তাদের সাহায্য করতে হবে, গুড প্যারেন্টিংও যে একটা ইস্যু, এইগুলা সম্পর্কে আমি অবগত, হয়তো হালকা পাতলা ছিলাম, ততটা অবগত ছিলাম না, অবগত হয়েছে এই ট্রেনিংটার দ্বারাই। তো আবারও ধন্যবাদ জানাই বিউপিকে, রূপান্তরকে, পিস কনসোর্টিয়ামকে। আচ্ছা, তোমাকে যদি বলি যে মানে ইউথদের উদ্দেশ্যে যদি কিছু, তুমি যদি, যেহেতু তুমি একজন ইউথ লিডার, তুমি ট্রেনিং করেছো, ইউথদের উদ্দেশ্যে তুমি যদি কিছু বলতে চাও। ইউথদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে যখন আমরা দেখতেছি যে আমাদের একটা ফ্রেন্ড হয়তো সে ভুল করতেছে, সে ভুল করতেছে বলে তাকে আমার ইগনোর করা উচিত হবে না। সে ভুল করতেছে, আমি তার ভুলটা ধরাই দেব, এবং ধরাই দেব সেটাও কোনো উগ্রবাদ ভাবে না, তাকে ফ্রেন্ডলি ভাবে, আমি যে এইটা করলে তোর ঠিক হবে, এটা করলে ভুল হবে, বা হচ্ছে তুই এই পথটা বেছে নিস না, এটা তোর জন্য খারাপ। কিন্তু সে যে ওই পথে গেছে, তার মানে এটা না যে আমার ভালো ফ্রেন্ড হিসেবে আমার উচিত তাকে ফ্রেন্ডলি ব্যবহারের দ্বারা সুপথে নিয়ে আসা, কুপথের দিকে আরো ঠেলে দিয়ে তাকে ইগনোর করাটা কোনো সমাধান না। ধন্যবাদ। স্যারকে আমি একটু একই কোশ্চেন করতে, স্যার ইউথদের উদ্দেশ্যে যদি আপনার কোনো লাস্ট মেসেজ থেকে থাকে। লাস্ট মেসেজটা হচ্ছে, সোশ্যাল বুলিং একটা সময় আপনার সাথেও হতে পারে,
ফেক নিউজের শিকার আপনিও হতে পারেন। সো যে কোনো কিছু শেয়ার করার আগে যতটা সম্ভব ফ্যাক্ট চেকিংটা করে নেওয়াটা উচিত। ছোট্ট মেসেজ এটাই। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে উপস্থিত হওয়ার জন্য এবং আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আবারও বলে দিতে চাই প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনছিলেন রেডিও পদ্মার বিশেষ আয়োজন উগ্রবাদ ও সহিংসতা ভুয়া সংবাদের প্রভাব। আমাদের এই প্রসঙ্গে আজকে অনুষ্ঠানটি সম্প্রচারের সহযোগিতা করেছে টিম সেভিয়ার্স, ইউথ লিডার, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, অর্থায়নে পিস কনসোর্টিয়াম বাংলাদেশ এবং এছাড়া সার্বিক সহযোগিতায় বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টা। আজকের মতো বিদায় এখানেই নিচ্ছি, কথা হবে আবার অন্য কোনো দিন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। রেডিও পদ্মা 99.2 FM। আপনারা শুনছেন রেডিও পদ্মা 99.2 FM। আপনার কথা।